আজ আমরা এগিয়ে চলেছি মহারাষ্ট্রের নাসিকের পবিত্র তপবনে, রামায়ণের এক ঐতিহাসিক ও আবেগঘন লীলাস্থানে। এই স্থানেই ঘটেছিল এমন একটি ঘটনা যা পরবর্তীতে রামায়ণের সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করে। এখানেই রাক্ষসী শূর্পণখার নাক ও কান কেটে দেন লক্ষ্মণ, আর সেই ঘটনার ধারাবাহিকতায় ঘটে সীতাহরণ, হনুমানের লঙ্কায় যাত্রা এবং শেষ পর্যন্ত রাম রাবণের মহাযুদ্ধ। চলুন শাস্ত্র ও লোকবিশ্বাসের আলোকে জেনে নেই এই পবিত্র তপবনের মাহাত্ম্য। নাসিক শহরের গোদাবরী নদীর তীরে অবস্থিত এই তপবন শব্দের অর্থ যেখানে ঋষি মুনিরা তপস্যা করেন। লোকবিশ্বাস অনুযায়ী বনবাসের সময়ে ভগবান শ্রীরাম, মা সীতা ও লক্ষ্মণ পঞ্চবটিতে বাস করতেন এবং প্রতিদিন এই তপবনে এসে মুনি ঋষিদের দর্শন ও পূজা করতেন। এই বন ছিল শান্ত, পবিত্র ও সাধনার পরিপূর্ণ স্থান। আজও এখানে প্রাচীন বৃক্ষ, আশ্রম, ছোট ছোট মন্দির এবং শূর্পণখার নাক কাটার স্মৃতি বিজড়িত স্থান। রাধে রাধে মিত্র, দাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, এই মুহূর্তে আছি নাসিকের তপবনে, আর আজকে দর্শন করব হলো শূর্পণখার নাক যেখানে কেটেছিল প্রভু শ্রী লক্ষ্মণজি, সেই স্থানের সেই মন্দিরই কিন্তু দর্শন করার জন্য যাচ্ছি। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা। শূর্পণখা ছিলেন লঙ্কার রাজা রাবণের বোন। তিনি ঋষি বিশ্বশ্রবার কন্যা এবং রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণের সহোদরা। বাল্মীকি রামায়ণে শূর্পণখাকে রাক্ষসী বলা হলেও তিনি ইচ্ছেমতো রূপ পরিবর্তন করতে পারতেন। একদিন তিনি এই তপবনে এসে প্রভু শ্রী রামচন্দ্রকে দেখে মুগ্ধ হয়ে যান এবং শূর্পণখা সুন্দরী নারীর রূপ ধারণ করে শ্রীরামের কাছে এসে বলেন, তুমি এত সুন্দর, আমি তোমাকে স্বামীরূপে পেতে চাই। শ্রীরাম মৃদু হেসে উত্তর দেন, আমি বিবাহিত, আমার স্ত্রী সীতা এখানে উপস্থিত। যদি ইচ্ছে থাকে আমার ভাই লক্ষ্মণের কাছে যাও। রামের এই উত্তর ছিল শূর্পণখার হাস্যকরপূর্ণ। শূর্পণখা এবার লক্ষ্মণের কাছে যান। লক্ষ্মণও হাসতে হাসতে বলেন, আমি তো আমার ভ্রাতা রামের দাস, আমাকে বিয়ে করলে তোমাকেও দাসী জীবন কাটাতে হবে, তুমি বরং রামকেই গ্রহণ করো। দুই ভাইয়ের কথায় শূর্পণখা অপমানিত ও ক্রুব্ধ হয়ে ওঠেন। তিনি ভাবলেন সীতাই তার আকাঙ্ক্ষার পথে বাধা। তখন তিনি নিজের আসল ভয়ঙ্কর রাক্ষসী রূপ ধারণ করে মা সীতাকে আক্রমণ করতে এগিয়ে যান। মা সীতার নিরাপত্তার জন্য শ্রীরামের নির্দেশে লক্ষ্মণ সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করে এক আঘাতেই শূর্পণখার নাক ও কান কেটে দেন। বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ডে এই ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে। রক্তাক্ত অবস্থায় শূর্পণখা চিৎকার করতে করতে বন ছেড়ে পালিয়ে যান। মিত্র, এই সেই পবিত্র স্থান। এই ঘটনাটাই পরবর্তী সমগ্র রামায়ণের মোড় ঘুরিয়ে দেয়। মিত্র, খড় 14,000 রাক্ষস সৈন্য নিয়ে মিত্র এই পবিত্র স্থানে এসে প্রভু শ্রী রামচন্দ্রের উপরে আক্রমণ করে, কিন্তু একাই শ্রী রামচন্দ্র সম্পূর্ণ রাক্ষস বাহিনীকে নিধন করেন। খরদূষণ ও ত্রিশিরাও রামের হাতে নিহত হন। রাবণের কাছে এই খবর পৌঁছায়। এরপর শূর্পণখা লঙ্কায় গিয়ে রাবণের কাছে কান্নাকাটি করে নিজের অপমানের কথা বলেন। কিন্তু শুধু অপমানেরই কথা নয় মিত্র, তিনি সীতা মা অতুলনীয় সৌন্দর্যের বর্ণনাও করেন। সেই বর্ণনা শুনেই রাবণের মনে সীতাকে অপহরণের বাসনা জাগে। এভাবেই শূর্পণখার অপমান সীতাহরণের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই পবিত্র স্থানেই রাবণ মারীচিকে দিয়ে শূর্পণখার অপমানের প্রতিশোধ নেয়। এই পবিত্র স্থানেই রাবণ মারীচকে দিয়ে স্বর্ণমৃগের ছলনা সৃষ্টি করেন। রাম সেই মৃগের পিছনে গেলে লক্ষ্মণ কুঠির ছেড়ে বেরিয়ে যান। এই সুযোগে রাবণ সন্ন্যাসীর বেশ ধরে এসে মা সীতাকে অপহরণ করেন। অর্থাৎ তপবনের সেই ছোট্ট ঘটনাটাই পরবর্তীতে সমগ্র রামায়ণের মূল কাহিনীর সূচনা করে। এই পবিত্র স্থান থেকেই হরণ করা হয়েছিল মা সীতাকে। বর্তমানে অনেকেই দাবি করেন বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ করে পর্ণকুটি, কিন্তু মিত্র, যদি আমরা বিচার করি তাহলে এই যে পবিত্র স্থান, এই যে মন্দির দেখা যাচ্ছে, এখানে যদি শূর্পণখার নাসিকা ছেদন করেন তাহলে মিত্র এটিই কিন্তু প্রকৃতপক্ষে পর্ণকুটির স্থান। এখানেই ছিল পর্ণকুটি। কেন কি পর্ণকুটির বাহিরে দাঁড়িয়েই এই কথোপকথন এবং এই সম্পূর্ণ ঘটনা হয়, তাহলে এটিই কিন্তু পর্ণকুটির স্থান। এর সামনেই রয়েছে গোদাবরীর নির্মল ধারা, সবুজ প্রকৃতি, মা সীতার এবং লক্ষ্মণের, প্রভু শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ
বিজড়িত পায়ের চরণের ধুলির স্থান। তো মিত্র আসুন এবারে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের তপোবন নিবাসের স্থানের প্রকৃত রূপ দেখাই কলিযুগে কেমন রয়েছে। কেন কি এই বনটাই প্রভু শ্রী রামচন্দ্রের পছন্দের বন ছিলেন, আর সে কারণেই কিন্তু লক্ষণকে দিয়ে এই তপবনেই নির্মাণ করিয়েছিলেন পর্ণকুটি, এবং সেই পর্ণকুটির নিকট থেকেই কিন্তু রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায় আকাশ মার্গ থেকে। হ্যাঁ, যে আকাশ আপনি উপরে দর্শন করছেন সেটিই কিন্তু সেই রাবণের সীতা মাতাকে হরণ করার আকাশ মার্গ। বর্তমানের পরিস্থিতি কেমন রয়েছে চলুন এবারে সেটি দর্শন করি। আর এই যে দেখুন, এখানে রয়েছে খুব সুন্দর রং করা মন্দির বনের মধ্যে। এটিই হলো তপবনের সৌন্দর্য। চলুন এবারে আমরা গোদাবরীর তটে যাচ্ছি মিত্র, মন্দির দর্শন করতে করতে। আর এই যে দেখুন বিশাল বন, এই বনের মাঝখানেও দেখুন এখানে মন্দির লক্ষ্য করা যাচ্ছে। এই সব স্থান কত সুন্দর ছিল মিত্র। প্রতিনিয়ত আমাদের মা সীতা যে স্থানে স্নান করতেন, তর্পণ করতেন, লক্ষণ যে স্থানে স্নান করতেন, পূজা আদি তর্পণ করতেন, সেই শিলা এবং সেই ভূমি হলো এটি। দেখুন খুব সুন্দরভাবে এবারে দর্শন করে নিন মিত্র তপভূমির স্থলী। সে সময় আসলে কল্পনার জগৎ দিয়ে মিত্র আমাদেরকে দর্শন করতে হবে। গোদাবরী বয়ে চলছে কত সুবিশাল আকারে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি শুরু হয়নি তাই কিন্তু সেই সৌন্দর্য দেখা যাচ্ছে না। কিন্তু এটি আমাদের প্রভু রামচন্দ্রের চরণের এক একটি নিদর্শন মিত্র এই শিলায় শিলায় কিন্তু অঙ্কুরিত রয়েছে। আমরা শুধু কল্পনার জগৎ দিয়ে এবং শ্রদ্ধার জগৎ দিয়ে ভালোবেসে প্রভু রামের প্রতি শ্রদ্ধা রেখে দর্শন করলেই কিন্তু মিত্র আনন্দ পাবো এবং আমাদের অনেক আরও বেশি কৃপা প্রাপ্ত হবে। যে চিত্রকূট থেকে প্রভু শ্রী রামচন্দ্র যে বনে এসেছিলেন, নাসিকের তপবনে, যেখানে এসে পর্ণকুটি নির্মাণ করেছিলেন, একটি সময় এই স্থানে অনেকও ফলের বৃক্ষ, ফুলের বৃক্ষ এবং গোদাবরী নদীর ঝরঝর ধারা বয়ে চলত যে স্থানের উপর থেকে মিত্র, সেটি কিন্তু এই তপভূমি। কিন্তু বর্তমানে কি রয়েছে অবস্থা চলুন একটু আমরা ঘুরে ঘুরে দেখি। এখানে রয়েছে একটি মন্দির মিত্র হনুমানজির, আর সেই মন্দিরের চারিধারেই কিন্তু এই তপবনের সৌন্দর্য। দেখুন এরপরের কথা হলো যে এই স্থানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু নাসিকায় চলে গেল ভেজা মাটির গন্ধ, যা এক ঝলকেই মনে করিয়ে দিল আমাদের ছোটবেলার কথা। আসলে এই তপবনটি কলিযুগের মানুষদের কাছে এখন একটি পার্ক হয়ে উঠেছে, তাই এর চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। চারিদিকে শুধু অনেকে নাসিকবাসী এসে এখানে ফটো সেশন করছেন, আর তারই মাঝে কিন্তু এই মন্দিরটি রয়েছে এবং অনেকেই এখানে বিশ্রাম করছেন। এ হলো আমাদের হনুমানজির মন্দির। বড় বড় তেঁতুল বৃক্ষ আছে, আর তার নিচেই এখানে ভোলেনাথজি রয়েছে, শিবজি রয়েছে, এখানে ভোলেনাথজি রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, হনুমানজি রয়েছে এবং গণেশ মহারাজ রয়েছে। মিত্র এই যে আপনি দর্শন করছেন, এ দর্শন করাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কেন কি এটি হলো তপোবন, আর এখানে রয়েছে হলো আমাদের ভারত মাতার চিত্র। আর তপবন শুধু একটুখানি ছোট নয় মিত্র, বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই তপবনটি রয়েছে। এখানে যখন দূর দূরান্ত থেকে অনেক যাত্রীরা আসেন, ক্লান্ত হয়ে পড়েন, এই তপবনে এসে যখন প্রচণ্ড রোদ থাকে সেই সময় কিন্তু বিশ্রামের জায়গা। তাছাড়াও ভক্তরা এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে তারপরে সেই স্থানটি দর্শন করতে পারে যেখানে আমাদের রাবণ ঠিক মাতা সীতাকে হরণ করেছিলেন, সেই জায়গাটি যেটি একদম গোদাবরীর তটে। আর এখানে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের বিশাল কায় একটি কি রয়েছে, মূর্তি রয়েছে মিত্র, একদম যেন আকাশচুম্বী প্রভু শ্রী রামচন্দ্রের এই মূর্তিটি।
এই যে দেখুন নানা রকম বৃক্ষ দিয়ে এবং ফুলও ফুটেছে, অনেক রকম বৃক্ষ, তাতে প্রজাপতি দেখা যাচ্ছে। আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই স্থানটি। যাক, এতটা তো আমরা পেলাম এই কলিযুগে দাঁড়িয়ে থেকেও, যে একটুখানি সংস্কার বা সৌন্দর্যায়ন দিয়ে এই স্থানটা রক্ষণাবেক্ষণ করে রেখেছেন আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তদের জন্য, তাই না? দেখুন ছোট ছোট বাচ্চারা তপবনে এসে খেলাধুলা করছেন। মাতা পিতা তো এমনই হওয়া উচিত যে তীর্থধামগুলোতে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ভক্তিমূলক শিক্ষা দেওয়া, কিংবা ভক্তিমূলক শিক্ষা নাই দিতে পারি আমরা, তার প্রভাব তো অবশ্যই জীবনে পড়ে, তাই না? তাই তো দেখুন ফ্যামিলি সহ এসে এই তপবনে বিশ্রাম নিচ্ছেন। এখন ভর দুপুর, অনেক রোদের তেজ, আর এ হলো প্রভু শ্রী রামচন্দ্রের বিশালকায় মূর্তি। আর এখানে বিশ্রামের ব্যবস্থাও কিন্তু এর নিকটে রয়েছে, ভক্তরা এখানে বিশ্রাম করতে পারেন। তো মিত্র, প্রভু শ্রী রামচন্দ্র যখন এখানে এসেছিলেন তখন অনেক মুনি ঋষিদের কাছে গিয়ে গিয়ে কিন্তু তাদের আশীর্বাদ গ্রহণ করেছিলেন, এবং কাদের কি সমস্যা আছে, কোন কোন অসুরকে মারতে হবে, তারও কিন্তু পরিকল্পনার রচনা করেছিলেন। তো বর্তমানে কি এখানে আছে সাধুসন্ত মহাত্মা? হ্যাঁ, অবশ্যই আছে। একটুখানি আপনাকে চারিধারের পরিবেশটা দেখাই, কিন্তু সংখ্যায় অনেক কম। আসলে এই স্থানের নাম তপভূমি কেন হয়, কেন কি অনেক মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন দেখেই এই স্থানের নাম হলো তপবন। তো মিত্র, সেরকম একটি পরিবেশ দেখাই। দেখুন এই যে সুন্দর দেখা যাচ্ছে অশ্বত্থ বৃক্ষ রয়েছে এখানে, অশ্বত্থ বৃক্ষের নিচে এখানে কিন্তু একটি কুটিয়া রয়েছে, সন্ত মহাত্মাদের এখানে নিবাস রয়েছে তপভূমিতে। তো এরকম কলিযুগে কিন্তু এরকম দেখা যায় অনেকটাও, যদি খোঁজা যায় এখানে। তো আমরা একটুখানি খুঁজে বের করে দর্শন করলে অসুবিধে কোথায়, তা না? এই পুরো স্থানটা জুড়েই কিন্তু তপভূমি, কিন্তু সেই তপভূমিতে এখন দেখুন কত বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। যেতে যেতে যেসব ভক্তদের মন্দিরগুলো আছে দর্শন করতে করতে আশীর্বাদ নিতে নিতে কিন্তু সেখানে যেতে হয়, এটাই হলো প্রভুর নিয়ম। তো এখন এই মুহূর্তে যে মন্দিরটিতে আছি সেটি হলো স্বামী নারায়ণ মন্দির। এখানে নারায়ণের বিগ্রহ রয়েছে। তো চলুন আমরা তাহলে মন্দির পরিসর দর্শন করি। এখানে মঙ্গলমূর্তি গণেশজি রয়েছে। এই যে দেখুন নন্দী মহারাজ এবং ভোলেনাথকে সবচাইতে আগে দর্শন করে নিন। মিত্র, এই ছোট ছোট দর্শনগুলি কিন্তু অনেক কাজের, কেন এখান থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে আমরা দর্শন করতে পারবো। কত সুন্দর রঙে রাঙিত এই মন্দিরটির আঙিনা, দেখুন পরিসর দেখুন একবার। হ্যাঁ, আর সবচাইতে আগে এবার ভোলেনাথের আগে তো গণেশজিকে দর্শন করার ইচ্ছে ছিল, কিন্তু গণেশজিকে পরে দর্শন করছি। চলুন, এই হলো আমাদের মঙ্গলমূর্তি গণেশজি এখানে বসে রয়েছে। জয় গণপতি বাপ্পা কি জয় হো। এ হলো রাম সীতাকে দর্শন করে নিন। এই হলো রাম সীতা মন্দির। ভগবান রাম সীতা লক্ষণ এখানে রয়েছে। মিত্র, রামায়ণের এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায়। যেমন প্রথমত, অসঙ্গত কামনা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ধর্ম ও সত্য রক্ষার অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সর্বদা আমাদের প্রয়োজন। তৃতীয়ত, ছোট একটি অন্যায় সিদ্ধান্তও কখনো কখনো ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। আর সর্বোপরি, ভগবান সর্বদা ধর্মের রক্ষক এবং অধর্মের বিনাশকারী। নাসিকের তপোবন শুধু একটি দর্শনীয় স্থান নয় মিত্র, এটি রামায়ণের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এখানেই শূর্পণখার নাক কাটার ঘটনা ঘটেছিল, যা পরবর্তীতে রাবণের পতন এবং ধর্মের জয়ের পথ প্রশস্ত করে। আজও লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র ভূমিতে এসে শ্রীরামের চরণে শরণ নেন এবং সেই চিরন্তন শিক্ষাকে হৃদয়ে ধারণ করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসছি অন্য কোনো লীলার স্থান। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।